বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। সালাউদ্দিন সাহেব জানতেনই না যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের নাম ছিল মায়ের দোয়া ক্রিকেট টিম, আর না জানেরই কথা। তিনি যেহেতু একটু পুরাতন রাজনীতিবিদ বা ওনার বয়সও হয়েছে, আর এই নামটা কিন্তু ইয়াং জেনারেশন দিয়েছিল যে মায়ের দোয়া ক্রিকেট টিম। আর এটাতে পরে আসি, আগে বলি এখন হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে কেন বাবার দোয়া ক্রিকেট টিমের নাম রেখেছে। কারণ অনেকেই জানার কথা, আপনারা জানেন যে মন্ত্রীদের ছেলে, বর্তমান নির্বাচিত যে মন্ত্রীরা, তাদের ছেলেদেরকে বিসিবির দায়িত্ব দিয়ে দিয়েছে। মানে পরিবারতন্ত্র, পরিবারের যাদের ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নাই তাদেরকে মানে পাওয়ার আছে, বাস বিসিবির দায়িত্ব দিয়ে দিয়েছে ক্রিকেট টিমের। এখন বাবার দোয়া ক্রিকেট টিমই আমাদের বলতে হবে, বলা উচিত। আচ্ছা, এখন আসি তাদের আত্মীয় স্বজনদেরকে যে দায়িত্ব দিয়েছে তাদের ছেলেদেরকে। দেখেন, প্রথমে সালাউদ্দিন সাহেবের ছেলে, প্রথমেই ওনার ছেলে সালাউদ্দিন সাহেবের ছেলে বিসিবির নতুন কমিটি, আহ্বায়ক কমিটির দায়িত্ব পেয়েছে। তারপরে হচ্ছে মির্জা আব্বাস সাহেবের ছেলে, দেখেন মির্জা আব্বাস সাহেবের ছেলে। তারপরে দেখেন খসরু সাহেবের ছেলে। মানে ওনারা মন্ত্রী, তাই তাদের সন্তানকে বা পরিবারকে যেখানে সুযোগ পাইতেছে সেখানেই ঢেলে দিতেছে পরিবারতন্ত্র। আর ভবিষ্যতে যেন তারা গুম খুন করতে পারে, ওই কানুনগুলি যেগুলি পছন্দ ওগুলি রাখতেছে, যেগুলি পছন্দ না ওগুলি বাতিল করতেছে। ভবিষ্যতে অনেক কঠিন হবে বাংলাদেশের পরিস্থিতি। যাই হোক, আমি এখন ক্রিকেট নিয়ে কথা বলতেছি। তো সভাপতি হচ্ছে আমাদের 1 নাম্বার তেলবাজ যে তামিম ইকবাল। আর তামিম ইকবালের তেলবাজি বা দালালি, ইন্ডিয়ার দালালি, তা দুইটা ফুটেজ দেখে আসেন আগে। আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনি এই সিদ্ধান্তটা নিন। তামিম ইকবালের এই মন্তব্যের একটি ফটোকার্ড নিজের ফেসবুকে পোস্ট করে খান সাহেবকে ভারতীয় দালাল উপাধি দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম, যিনি বোর্ডে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। বাংলাদেশকে প্রায় 1.5 দশকের বেশি সময় প্রতিনিধিত্ব করা সাবেক অধিনায়ককে নিয়ে অশোভন মন্তব্যে ইসলাম কেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, ভারতে বিশ্বকাপ না খেলতে এখনো অনড় বাংলাদেশ। শেষ পর্যন্ত যদি তাই হয় তবে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে কিনা বোর্ড, এমন প্রশ্নে চটেছেন নাজমুল। ছুড়ে দিয়েছেন পাল্টা যুক্তি। প্রশ্নটা তুলতেই পারবে না। আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। এমনকি বিশ্বকাপ না খেললে বিসিবির কোনো আর্থিক ক্ষতি হবে না বলেও দাবি করেছেন ফিনান্স কমিটির চেয়ারম্যান। দিয়েছেন আইসিসি থেকে রাজস্ব আয় নিয়ে অনেকের ভুল ধারণার জবাব। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। 27 সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো কিছু হ্যাম্পার করবে না। কারণ হচ্ছে 2022 সালে যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে, সেই মিটিংয়ে দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট। নাজমুলের চোখে ক্রিকেটারদের চেয়ে দেশ বড়। আগামীতে পারফরমেন্সের ভিত্তিতে তাদের পারিশ্রমিক নির্ধারণ করতে পারে বিসিবি। We are not taking any stance, we are taking our national interest at the upper hand. অনেকেই জানেন যে গত বছর আইপিএলে আমাদের মুস্তাফিজকে নিলামে তুলে আবার বাতিল করেছে। কারণ হিন্দুস্তানি কিছু উগ্রবাদী গোবর খাওয়া সন্তানরা তারা বলেছিল যে বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার এখানে খেলতে পারবে না, না হলে পরিস্থিতি অনেক খারাপ হবে, তারা ধমকি দিয়েছিল। আর তার পরবর্তীতে যে বাংলাদেশের যে খেলাটা ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, বিসিবি নিরাপত্তার কারণে বাংলাদেশের ক্রিকেট টিমকে আর ওইখানে পাঠানো হয়েছে না, হ্যাঁ, নিরাপত্তার কারণে। কিন্তু তামিম ইকবাল বলতেছে পাঠাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ইন্ডিয়ার পক্ষে অনেক নানান কথা বলেছে। তামিম ইকবাল বলেন, মাশরাফি বলেন, সাকিব বলেন, এরা 3 জন বাংলাদেশের সেরা প্লেয়ার। এর 3 জনে অনেক বছরের পর বছর একসাথে খেলাধুলা করার পরও একটা এশিয়া কাপ আনতে পারে নাই। বিশ্বকাপ তো দূরের কথা, একটা এশিয়া কাপ আনতে পারে নাই। কিন্তু তারা তাদের স্যালারি বাড়ানোর জন্য, বেতন বাড়ানোর জন্য অনেক আন্দোলন বিসিবি সদস্যদের সাথে তর্ক বিতর্ক অনেক করেছে। তারা বর্তমানে যে বেতন পাচ্ছে, এটাই কিন্তু বাংলাদেশের অনেক লস হচ্ছে। কারণ তারা তাদের এই 3 জনের লাইফে কোনোদিন একটা এশিয়া কাপ আনতে পারে নাই। এই কথাটাই বলেছিল বিসিবির একজন সদস্য, তাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, আপনারা জানেন। এখন আমিনুল হোসেন বুলবুলকে যেভাবে অপমান বা অপবাদ দিয়ে বের করা হয়েছে, এই আমিনুল হোসেন বুলবুল 2000 সালের একটা ফুটেজ দেখে আসি, তারপর আমি কথা বলতেছি।
13 নভেম্বর 2000 আইসিসি সর্বকনিষ্ঠ দেশ হিসেবে টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। সাথে আইসিসির পূর্ণ সদস্য হিসেবেও স্থায়ী হয়ে যায় লাল সবুজের দল। ঢাকায় সাদা পোশাকে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে 145 রানে অনবদ্য ইনিংস খেলে বিশ্বের বুকে নিজের নাম উঁচিয়ে ধরেন আমিনুল ইসলাম বুলবুল। 13 টেস্ট আর 39 ওয়ানডে খেলে অবসর নেন বাংলাদেশ দল থেকে। এরপর পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। কোচিংয়ের লেভেল 2 শেষ করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। পরবর্তীতে আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে প্রথম কাজ শুরু করেন আফগানিস্তান ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের। আফগান ক্রিকেটে যে 3টি হাই পারফরমেন্স সেন্টার আছে সেগুলো তৈরির পরিকল্পনাও ছিল তার। একসময় যে দেশে 11 জন ভালো ক্রিকেটার পাওয়া কঠিন ছিল, বুলবুলদের ছোঁয়ায় সে দেশটি এখন বিশ্ব ক্রিকেটের আলোচিত নাম। চীনের ক্রিকেটে জনক বলা হয় বুলবুলকে। যে দেশটি ব্যাট বল চিনত না, তাদের ছেলেদের ব্যাট ধরতে শিখিয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এসিসির হয়ে চীনা ক্রিকেটের উন্নয়নে কাজ করেন তিনি। তার জন্য দেশটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিখেছিলেন চীনের ভাষা। সেই আমিনুল ইসলাম বুলবুল এবার দেশে ফিরলেন নতুন পরিচয়ে। নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির। আমিনুল হোসেন বুলবুল আফগানিস্তানের কোচিং করেছে। এই আমিনুল হোসেন বুলবুল চায়নাতে, যখন চায়নার ছেলেরা ব্যাট ধরতে পারতো না, ব্যাট বল খেলতে পারতো না, ওই চায়নাতে গিয়ে সেটা তিনি কোচিং করেছে। তিনি চায়নার ছেলেদেরকে খেলা শিখিয়েছে। আর ওনার যে আইসিসিতে কি পরিমাণ সম্মান, তামিম ইকবাল যদি কয়েকবার জন্ম হয় তারপরে ওনার দ্বারে কাছে যাবে না। যাই হোক, এখন কথা হচ্ছে, আমার ভিডিওটা শেষ করে দেব, তার আগে আমি আপনাদেরকে বলি, এখন আমার কথা আসবে যে মায়ের দোয়া ক্রিকেট টিম কেন দিয়েছিল বাঙালি। তো আপনারা জানেন যে তামিম ইকবাল এবং সাকিবুল হাসানের দ্বন্দ্ব হয়েছিল। সাকিবুল হাসান চেয়েছিল তামিম ইকবালকে বাদ দিয়ে ইন্ডিয়া খেলার জন্য। আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে, আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে। তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, তুমি কদিন আগে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন সাকিব আল হাসান। বন্ধুর কথা রেখেছেন তামিম ইকবাল। ব্যাট প্যাচ থেকে মুক্তি পেতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ট্রাইনেশন সিরিজের বিশ্রাম চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন টাইগার ওপেনার। ঘটনার পেছনে থাকে আরেক ঘটনা, সেটাই খুঁজে বের করার চেষ্টা করেছে বিডি ক্রিক টাইম। সাকিব তামিমের দ্বন্দ্ব একেবারে নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই কথা বলেন না একে অপরের সাথে। দ্বন্দ্বটা জাতীয় দল নিয়ে, কারণ তামিম ইকবালের স্কোর ভালো ছিল না, তিনি ভালো খেলতে পারতো না। সর্বশেষ কথা হচ্ছে যে তামিম ইকবালের আমলে বা সাকিবুল আমলে বা মাশরাফির আমলে এরা তিনজন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো প্লেয়ার। তারা তিনজনে কয়েক বছরের পর বছর খেলেছে, তাদের জীবনে একটা এশিয়া কাপ আনতে পারে না, একটা বিশ্বকাপ তো দূরের কথা। বিশ্বকাপে গিয়ে সেটা আপনারা জানেন যে 3 বলে 1 রান করতে পারে নাই। মানুষের আবেগ নিয়ে তারা খেলেছে। বাংলাদেশ ক্রিকেট প্রেমী মানুষ এতটাই রাগান্বিত হয়েছে, নিজের কপালে নিজে জুতা মেরেছে এদের খেলা দেখে। বড় টিমগুলোর সাথে হাসছে সেটা কোনো বিষয় না। কোনো কিছু মনে করে না, বড় টিমদের সাথে হাসছে। নেদারল্যান্ডসের মতো একটা দলের সাথে তারা কিভাবে একদম তামিম ইকবাল বলেন, মাশরাফি বলেন, সাকিবুল হাসান বলেন, এদের লাইফে একটা এশিয়া কাপ আনতে পারে নাই। বছরের পর বছর খেলা খেলেছে তারা। এখন আবেগী বাঙালি বস, সাকিব বস, তামিম বস, কি তাদের জীবনে একটা এশিয়া কাপ আনতে পেরেছে? ভাই আমার দুঃখ একটাই।